এই লোকের এত দাপট কেন? ওনার বাবাও বা এত সহজে ছেলের কথা মতো ভেজা বিড়াল হয়ে যান কেন? একেবারেই হওয়া জবরলা। প্রায় 10 কি 12 মিনিট হয়ে এসেছে। রোশন নখ কামড়ে খেয়াল করল আর একটু কামড়ালে রক্ত বেরিয়ে যাবে। রোশন মুখ থেকে হাত নামিয়ে অনুর পানে তাকালো। ফিসফিসে বলল, কি হচ্ছেটা কি বলতো ছুটকি? কিছুতে বুঝতে পারছি না। সেই কখন থেকে কার্টুন সেজে বসে আছি। আচ্ছা, বুড়োর বিচার কি আদালতের মতো হবে, নাকি জজ ফজ আসবে, উকিল টুকিল ফাইল হাতে ভকভক করবে, এমন কিছু? কিন্তু বুড়ো তো কোনো উকিল ফিট করেনি। হাইলা, তবে কি আমরা হেরে যাব? অনু অসহায় দৃষ্টিতে রসুর পানে তাকালো। ফিসফিসে বলল, আহ রুশু ভাইয়া, এত টেনশন করছো কেন? তুমিই না বলো যে কোনো সিরিয়াস মোমেন্টে প্যারা নাই, চিল। রাগ তোর চিল। নিবিড় বুড়ো যে হাইকোর্ট খুলে বসেছে, তাদের চিল এতক্ষণে আকাশ ফুটো করে মহাকাশে পৌঁছে গেছে। অনু ঠোঁট উল্টে থম মেরে রইল। এতক্ষণ যাবৎ নিবিড়ের উপর অগাধ বিশ্বাস থাকলেও সন্দেহে বুকটা ভারী হয়ে এলো এবার। তখনকার কথোপকথনে তো এটুকু পরিষ্কার হয়েছে যে অগ্নি ভাইয়ার প্রতি ভুল ধারণাটা মিলিয়ে গেছে ওনার। কিন্তু এখন এমন অদ্ভুত আচরণের মানে কি? মা বাবারা তো এখানে আস্তে আস্তে সবটা জানলই। তবে আর ঠিক কি করতে চাইছেন উনি? বাড়ির শুদ্ধ সকলকে বসিয়ে রেখে উনি কি হাওয়া খেতে গিয়েছেন? নিজের বানানো বিচার সভায় বিচারক উপস্থিত না থাকলে বিচার হবে কি করে? নিবিড় ফিরল 15 মিনিটের মাথায়, সাথে দুজন স্টাফ। দুজনের হাতেই থালার মতো কিছু। নিবিড়ের নির্দেশ মতো এই টেবিলে কাপড়ে রাখা থালাগুলো রেখে বিদায় হলো স্টাফরা। নিবিড় বেশ আরাম করে সিঙ্গেল সোফাটায় আসন গ্রহণ করল। সিংহাসনে বসা রাজাদের মতো দাড়িতে হাত বুলিয়ে বলল, তো কার্যক্রম শুরু করা যায়। অনুর শ্বশুর মশাই সহ ওর আম্মু আব্বু দুজনেই অবাক হলেন। আদনান সাহেব ছেলেকে জিজ্ঞেস করলেন, মানে কি এসবের নিবিড়? কি করতে চাইছিস? নিবিড়ের ভাবলেশীন উত্তর, বাবা, তোমার মেয়ে আর বাপের ছেলে নিজেদের মধ্যে যে যোগসূত্র সৃষ্টি করেছে তার পরিপূর্ণতা দান করার জন্য ছোট্ট একটা ব্যবস্থা। তবে আসল বিচার এর পর হবে। আপাতত লোকে যেন বলতে না পারে আমার বোন কোনো ছেলের সাথে পার্কে গিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। তার জন্য আংটি বদলে কার্যক্রম শুরু করো। অগ্নি ও নিত্য আচমকাই চমকালো, একে অপরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে। তারপর একই সাথে নিবিড়ের পানে তাকালো। নিত্য বিস্মিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, কি বলছিস এসব? আংটি বদল মানে? তুই কি তবে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিস? নিবিড়ের স্পষ্ট জবাব, না। এরপর ভয়ার্ত গলায় প্রশ্ন ছুড়ল অগ্নি, তাহলে এঙ্গেজমেন্টের অ্যারেঞ্জমেন্ট কেন? যাতে তোর মতো বেইমানকে সাহায্য করতে পারি। আমার বোনের সাথে রিলেশন করে পরে ছেড়ে চলে যাবি, আর আমার বোন ডিপ্রেশনে গিয়ে বেঁচে থেকেও মারা যাবে, তাই না? দেখ নিবিড়, তুই ভুল বুঝছিস। আমি সেরকম ছেলে নয়, তুই তো জানিস। তাছাড়া তো জানতাম না ও তোর বোন। জানার পর আমি ওকে বুঝিয়েছি আমার থেকে দূরে। ব্যাস, আর কোনো কথা না। আবার মাথাটা তোরা দুজনে হেড করে রেখেছিস। তোদের বিচার তো হবেই, আগে এঙ্গেজমেন্টে হতে দে। মামুনি, বাপি, বাবা, তোমাদের কি ওদের সম্পর্কটাতে নিয়ে কোনো আপত্তি আছে? বড়রা নিজেদের মাঝে চোখে চোখেই মত দেওয়া নেওয়া চালালেন। মাজননী প্রথম বললেন, বাবুই, আমার তোর ওপর অগাধ বিশ্বাস আছে। তুই ভুল কোনো সিদ্ধান্ত নিবি না। তাছাড়া নিত্যর মতো মিষ্টি একটা মেয়েকে বাড়ির বউ হিসেবে পাওয়া তো ভাগ্যের বিষয়। সাদমান সাহেব, আমাদের ছেলেকে আপনাদের পছন্দ তো? আরে কি বলেন বিয়ান, পছন্দ মানে? অগ্নি তো যথেষ্ট যোগ্য একটা ছেলে। আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে। কিন্তু আমরা তো আংটি বানিয়ে আনিনি নিবিড়। নিবিড় মুচকি হাসল। অনুর বাবার প্রশ্নের বিনিময়ে আয়েশি গলায় বলল, চিন্তা নেই, ছেলে পক্ষে থেকে আর আংটিটা তোমার ছেলে পকেট থেকে কিনে এনেছে। ও গাধা, তাই বোঝেনি। তুমি শুধু এটুকু বলো, তোমার কোনো আপত্তি নেই তো? অনুর আব্বু চরম অবাক হলেন, সাথে অবাক হলো অগ্নিও। নিবিড় যে কোন বুদ্ধি নিয়ে চলে, তার খোঁজ করতে নামলে নির্ঘাত পাতাল ভেদ করে নামতে হবে সবার। তবু খোঁজের খাতাটা ফাঁকাই মিলবে। এই লোক সাংঘাতিক। কোন সমীকরণ কিভাবে সমাধান করবে তার বিন্দুমাত্র আগাম সংকেত খুঁজে পাবার মতো নয়। বাবা, আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। ছেলে মেয়ের বিয়ের বয়স হয়েছে, ওরা এখন অ্যাডাল্ট, নিজেদের সিদ্ধান্ত নিতে শিখেছে। তাছাড়া নিত্যকে আমরা মেয়ের মতোই দেখে এসেছি। সে আমাদের বাড়ির বউ হয়ে আসবে, এ তো খুশির সংবাদ। বেশ, তবে আংটি বদলের কাছে সেরে ফেলা হোক। হাতে খুব বেশি সময় নেই আমার। নিবিড়ের শেষোক্ত উক্তিটির পর অনেক তোড়জোড় করেই ট্রের ওপরে রাখা দুটো আংটি বের করা হলো।
অগ্নি নিত্য চরম অস্বস্তি নিয়ে একে অপরকে আংটি পরালো। এত সব কিছুর মাঝে স্ট্যাচুর ন্যায় ফ্রিস্ট হয়েছিল অনু। রুশো রাত্রি সাথে ক্যানিও। আংটি পরানোর অধ্যায় শেষ হলে বড়রা আলহামদুলিল্লাহ বলে নিজেদের মাঝে কুশলাতি বিনিময় করতে ব্যস্ত হলো। রুশো এতক্ষণ যাবৎ সবটা মুখে তালা মেরে দেখে যাবার পর গলা ছেড়ে ফিসফিসে বলল, ছুটকি, এঙ্গেজড হওয়া কি এতটা ইজি? মানে আমি যদি এখন একটা মেয়েকে প্রপোজ করি আর সে যদি অ্যাকসেপ্ট করে, তবে কি আমারও এঙ্গেজমেন্ট হয়ে যাবে? ও মাই গড, কি সাংঘাতিক! রুশোর বিপরীতে অনুর পূর্বের জবাব দিল রাত্রি। ইস, শখ কত! আপনার মতো এমন ধলা ইন্দুরের সাথে রিলেশন করবে কে শুনি? রুশো ঠোঁট বাঁকালো, ভারী আত্মবিশ্বাসী গলায় বলল, কে করবে না তাই বলো? হ্যাঁ, তোমার কোনো ধারণাই নেই আমার সম্পর্কে, বুঝলে অ্যাটম বম? আমার পিছনে যে কত মেয়ে পাগল তার কোনো হিসেবই রাখতে পারবে না তুমি। আমি পাত্তা দেই না দেখে বেচারিরা বেল পায় না। ইউ নো হোয়াট, আই অ্যাম এ ওয়ার্ল্ড ওয়াইড কিউটি গাই। রাত্রি সরু চোখে চেয়ে মনে মনে রুশোকে দু চারটে গালি দিল অবশ্য, তবে কথাটা বাড়ালো না আর। অনু ড্যানিকে রুশোর কোল থেকে নিচের কোলে নিল। বাচ্চাটার নরম গলায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, আচ্ছা, এঙ্গেজমেন্ট তো হয়ে গেল, বিয়ে হবে কবে? অনুর প্রশ্নের টনক নড়ল সবার। নিবিড় স্মিত হেসে জবাব দিল, যেদিন তোমার পাঠা ভাই নিজের আসল পরিচয় প্রকাশ করবে সেদিন লোকে তার স্টেজ নেমের ফুল ফর্ম জানবে। যেদিন ওর হাঁটু কাঁপা বন্ধ হবে সেদিন, আর তার আগে ওকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব আমার। নিবিড়ের উত্তরে মুখটা বেশ বড়সড় পরিধি নিয়েই হা হলো অনুর। নিবিড় এবার অপর ট্রের ওপর থেকে কাপড় সরালো। তাতে একটি পার্টিতে মিষ্টির মেলা, সাথে দুটো গ্লাসের সবুজ রঙের কোনো তরল কিছু। সকলে সেই দুটো সবুজ তরলপূর্ণ গ্লাস দুটোই সমস্ত মনোযোগ ঠেলে দিল। নিবিড় সবার কিউরিসিটির আন্দাজ করে গলাটা ছেড়ে নিল। মিষ্টির পার্টিটা ট্রে থেকে নামিয়ে বলে উঠল, আরে সবাই হাত গুটিয়ে বসে আছো কেন? এত শুভ কাজ সম্পন্ন হলো, মিষ্টি নাও মিষ্টি নাও। সৌজন্য হাসি এসে একে একে মিষ্টি নিল সকলেই। অনু কালো জামে ছোট একটা কামড় বসিয়ে ভাবনায় ডুব দিল। এই মানুষটার মাথায় ঠিক কি চলছে? নিজে নিজে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করলেন, এখন আবার হাসি মুখে মিষ্টি মুখ করাচ্ছেন। অদ্ভুত তো। অগ্নির নিত্য কোনো রকমে মিষ্টি গিলি নিয়ে পানির জন্য টেবিলের এক কোনায় রাখা জলের দিকে হাত বাড়ালো এবং প্রায় সাথে সাথেই দুজনের হাত চেপে ধরল নিবিড়। আরে আরে থাম, এই পানি তো তোদের জন্য নয়, তোদের জন্য তো আমি স্পেশাল জুসের ব্যবস্থা করেছি। নিত্য আর অগ্নি দুজনেই বিস্ময় নিয়ে বাড়ালো হাত দুটো গুটিয়ে নিল। তারপর জিজ্ঞেস করলো, তাই বলে পানি খাবো না? হ্যাঁ, এই যে দুটো গ্লাস দেখছি সেই দুটো স্পেশালি তোদের জন্য, নে ঝটপট শেষ কর। আর বাবা, মামনি, বাপি, তোমরা বড়রা তোমাদের মতো কথাবার্তা বলো, এইদিকে অত মনোযোগ দিতে হবে না। বিনিময়ে বিস্ময়ে রসগোল্লা হয়ে যাওয়া চোখগুলো দৃষ্টিকোণ পরিবর্তন করল। তবে অনু, রুশো এবং রাত্রির চোখগুলো পূর্বের তুলনায় আরো কৌতূহলী হলো। নিত্য গ্লাসটা নাকের কাছে নিয়ে এসে গন্ধ শক্তি নাক মুখ কুচকে ফেলল। অবাক কণ্ঠে বলে উঠল, ভাইয়া, এটা কি? এটা তো করলার জুস। অগ্নি করলা শব্দটা শোনার সাথে সাথেই ছিটকে সরে বসলো। ভয়ার্ত গলায় বলল, তাহলে এই ছিল তোর মনে? তুই আমাদের কল্যার জুস খাইয়ে মেরে ফেলতে চাইছিস? নিবিড় এবার সোফা ছেড়ে উঠে বসলো। গ্লাস দুটো দুজনেই হাতে ধরিয়ে দিয়ে বলল, নিত্য, তুই তো মেডিকেল স্টুডেন্ট, তোর এই পাঁঠাটাকে বল করলা জুস খেলে কেউ মারা যায় না, বরং মেদ কমে, শরীরটা সুস্থ থাকে। যদিও আমি তোদের শরীর ভালো রাখার উদ্দেশ্যে জুসটা খাওয়াচ্ছি না, এটা তোদের শাস্তির ছোট্ট একটা নমুনা। এখন পক পক না করে ঢকঢক করে জুসটা গিলে শেষ কর, নয়তো এর থেকেও এত শাস্তির ব্যবস্থা করবো আমি। নিত্য এর থেকেও তেতো কোনো কিছুর আভাস পেয়ে ঠক ঠক করে খেয়ে শেষ করলো নিচের গ্লাসটা। কিন্তু শেষ করতে পারল না অগ্নি। করলার থেকে আজীবন 10 হাত দূরত্ব বজায় রাখা মানুষকে করলার পুরো এক গ্লাস জুস খাওয়ানো কি এতটাই সহজ? তবে যে কোনো অসম্ভব সম্ভব করা নিবিড়ের প্যাশন কিনা। তাই তো অগ্নির মুখে ঠুসে জুসের গ্লাসটা খালি করে ফেলল। অনু আর রুশো করলার জুসের সাথে অগ্নি ধস্তাধস্তির সেই দুঃখে ভরা দৃশ্য দেখে নাক মুখ ঢেকে ফেলল। মনে হলো শুধু অগ্নিকেই জোর করে খাওয়ানো হচ্ছে না, হচ্ছে অসহায় ওদেরও। অগ্নি পুরোটা জুস খতম করার পর লম্বা করে জিব্বা বের করে ইয়াক করে উঠল।
তাতে যেন বেশ মজা পেল নিবিড়। হেসে বলল, দেখ কেমন লাগে, আমার থেকে লুকানো তাই না? এখন তো শুধু করলা জুস খাওয়ালাম, বাগানে চল, তোকে 500 বার কান ধরে উঠবস করাবো। অগ্নি গলা চেপে ধরে কাশতে কাশতে চোখ দুটো ফুটবল বানিয়ে ফেলল। কাদো কাদো মুখ করে বলল, দোস্ত একটু রহম কর, ঘাট হয়ে গেছে আমার। এরপর থেকে আর কোনো কথাই তোর থেকে লুকাবো না। কখনো হিসু করতেছি, কখন পটি করতেছি, কতটুকু করতেছি সব মেপে প্রয়োজনে তোকে জানাবো। তাও প্লিজ 500 বার কান ধরা উঠবাস করাস না। তবু নিবিড় শুনল না। অগ্নির এমন লজ্জা শরম প্যাকেট করা কথার বিনিময়ে সকলেই যখন মুখ ঢেকে ফেলল, তখন অগ্নির ঘাড় ধরে দাঁড় করালো নিবিড়। কর্কশ গলায় বলল, তোরা তো শুধু 500 বার উঠবস না, লাঠির বাড়িও দেবো এখন। অগ্নি কৌশলে নিবিড়ের হাত থেকে নিজেকে ছুটিয়েই লাগালো দৌড়। সোফায় যে বড়রাও আছে তার বিন্দুমাত্র খেয়াল না রেখে ছোট লাগালো নিবিড়ও। দৌড়তে দৌড়তে অগ্নির উদ্দেশ্যে বলে চলল, আবে হালা, তুই যেখানেই পালা নিবিড়ের হাত থেকে বাঁচতে পারবি না। এই পালানোর জন্য 100 বার বুক ডাউন দিয়ে তারপরে ছাড়বো তোকে, খাড়া। দুই বন্ধুর এমন পাগলামো দেখে হু হা করে ঘর কাঁপিয়ে হেসে ফেলল সবাই। রুশো হারিয়ে আফসোস ভরা গলায় বলল, অগ্নিবুড়োর এমন করুণ অবস্থা দেখে আমার রিলেশনের বাচ্চাটাই ইচ্ছেটা জন্মের আগেই সুইসাইড করলো। এই অ্যাটম বম, তুমি একটু ফেটে যাও তো, আমি তোমার ফেটে যাওয়ার আগাতে ধপাস করে জ্ঞান হারাই। ফিলিং টু মাচ দুঃখ ইয়ার। সকাল প্রায় 11টার কাছাকাছি সময়ে অনু আর নিবিড় পৌঁছালো ভার্সিটির চত্বরে। অনেকটা ভূত দেখার মতোই আশেপাশের ছেলে মেয়েগুলো চমকে উঠল, যেন বহুদিন পর হঠাৎ চেনা পরিচিত ভূতেদের নতুন রূপে আবিষ্কার করছে তারা। অনু সিটে থেকেই বাহিরের পরিবেশটা পর্যবেক্ষণ করতে লেগে পড়ল। কোটটা টেনে টুনে নিজেকে ভালো মতো মুড়িয়ে গলায় মাফলার পেঁচিয়ে নিল। নিবিড় চোখ থেকে সানগ্লাসটা খুলে নামিয়ে রাখলো। গেট খুলে সর্বপ্রথম নিচে বের হলো। তারপর অনুর পাশে গেটটা খুলে ঝুঁকে দাঁড়ালো। চারিপাশের গমগমে পরিবেশটায় চোখ বুলিয়ে বলল, এসো। অনু পলক ফেলে তাকালো। কেন যেন গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে না। কে জানে আজ ক্লাসমেটরা কেমন ব্যবহার করবে। নিশ্চয় অন্যরকম চোখে দেখবে। ভার্সিটির সকলের ক্রাশ বলে কথা, ওনার বউ হিসেবে আমায় মেনে নেওয়া কি অতটা সহজ হবে? আমি তো নিজের চোখে দেখছি জরিনা খালার সাথে ঠিক করে রাখা সম্পর্কটা বিচ্ছিন্ন হওয়ার পর ভার্সিটিতে এক প্রকার উৎসব শুরু হয়ে গিয়েছিল। এক এক জনের সে এক এক রকম খুশির আমেজ। এই যে এত এত ফ্যান গার্ল, তারা কি খুব সহজেই ব্যাপারটা হজম করতে পারবে? অনন্যা, কি ভাবছো? এসো। নিবিড়ের ডাকে ব্রোম কাটল অনুর। চটপট সিট ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে চোরপূবক হাসল। নিবিড় সূক্ষ্ম চোখে তাকালো। আগা করে অনুকে পর্যবেক্ষণ করে বলল, তুমি কি কোনো কারণে নার্ভাস অনন্যা? আবার না না না, নার্ভাস হব কেন? এমনিতেই অনেকদিন পর ভার্সিটিতে তো, তাই একটু অন্যরকম লাগছে। অনুর জবাবে বোধ হয় পুরোপুরি সন্তুষ্ট হলো না নিবিড়। ছোট্ট করে শ্বাস ফেলে বলল, বেশ, চলো ক্লাসে পৌঁছে দিয়ে আসি তোমায়। আর একটা কথা, যদি কেউ তোমায় আমার নাম করে বাজে কিছু বলে দেন ভুলেও চুপ করে থাকবে না, সোজা এসে আমায় বলবে, ঠিক আছে? যদিও মনে হয় না কারো কথা বলার সাহস হবে, বাট তবুও যদি বাইরে দি চান্স কেউ কিছু সামনাসামনি হোক বা পেছনে হোক কোনো কিছুই বলে, তবে কোনো ভনিতা না করে আমায় জানাবে। ইজ ইট ক্লিয়ার? অনু মাথাটা কাত করে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর নিবিড়ের সাথে তাল মিলিয়ে 2-3 ধাপ এগিয়েই কোথা থেকে যেন দৌড়ে হাজির হলো রাত্রি। এই সেই গদগদ কণ্ঠে বলে উঠল, আরে অনু, তুই এসেছিস? এই এতক্ষণে আসার সময় হলো তোর? ভাইয়া ও আজকেও দেরি করে ঘুম থেকে উঠেছে তাই না? নিবিড় হেসে জবাব দিল, ও তোমার ফ্রেন্ড। শীতে কখন ঘুম থেকে উঠে জানো নিশ্চয়ই। তা নয় তো কি, জানো ভাইয়া, ওকে কম্বলের ভেতর থেকে টেনে টুনে ক্লাসে নিয়ে যেতে হয়। আমার এত অলস হয়ে যাচ্ছে দিন দিন। নিবিড়ের সামনে অনুর খুললাম বদনাম করার অপরাধে ক্ষিপ্ত হলো অনু। সরু চোখের রাত্রির পানে চেয়ে বলল, তুই আজকাল একটু বেশি কথা বলছিস রাত্রি। ক্লাসে চল, মজা দেখাচ্ছি। রাত্রির শুকনো ঢোক গেলে চেপে গেল এবারের মতো। অনুর ডান হাতটা চেপে ধরে ব্যস্ত গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, আমরা আসছি এখন, কেমন? এই অনু চল, দেরি হয়ে যাচ্ছে তো। কথাটা বলেই
টেনে ক্লাসের উদ্দেশ্যে নিয়ে যেতে ধরল অনুকে রাত্রি। নিবিড় এগিয়ে দিবে ভেবে রেখেছিল, যার দরুন তৎক্ষণাৎ হাতটা বাড়িয়ে আর বলে উঠতেই সান্ত্বনা স্বরূপ উল্টো দিকে ফিরে বলল অনু। আপনাকে আসতে হবে না, আমি রাত্রির সাথে আছি, চিন্তা করবেন না। নিবিড় হয়তো আশ্বস্ত হলো, পকেটে দুহাত গুজে ততক্ষণ চেয়ে রইল যতক্ষণ পর্যন্ত না দৃষ্টির আড়াল হয় অনু। অনু না দেখলে হয়তো বুঝতো না। মোর ঘোরার সময় যখন উল্টো দিকে ফিরে তাকালো, তখনও নিবিড়ের ক্ষুদ্র করণ নজরে পড়ল ওর। তৃষ্ণায় মাখা চোখগুলো তখনও অনুতেই আটকে। অনু সেদিক পানে অবাক চোখে তাকালো। মুহূর্তে রাত্রির হাত টান পড়ায় মিলিয়ে যেতে হলো দেয়ালের আচ্ছাদনে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ মোট 3টে ক্লাস শেষ হলো। পুরোটা সময় হোয়াইট বোর্ডের মাঝে নিচের দৃষ্টি স্থির রেখেছিল অনু। আর জীবনে প্রথম বোধ হয় পেছনের সিট খালি থাকার পরও একেবারে সামনের সিটে বসেছে অনু। বলা যায় এই ভার্সিটি লাইফে এই এক দুর্বল দৃশ্য। অনু মোটেও সেরকম পড়ুয়া স্টুডেন্ট নয়, অবশ্য সেরকম ফাঁকিবাজ যে তেমনটাও নয়। পড়ার ফাঁকি ফাঁকি একটু একটু এদিক ওদিক মন না দিলে যেন ওর চলে না। রাত্রিও ঠিক অনুর ধাঁচেরই। সে যতই মন দিয়ে পড়াশোনা করার ভান করে থাকুক, তার মন যে ভেতরে ভেতরে ধিতাত ধিতাত করে তা বেশ জানা অনুর। যেহেতু ওরা দুজনেই এক গোয়ালের গাভী, সেহেতু রোজ পেছনে বসে একে অপরের সাথে খুশুর ফুসুর চালিয়েই পার করত ক্লাসের অর্ধেকটা সময়। তবে আজ দীর্ঘ 2 ঘন্টা রাত্রির সাথে এক ফোঁটা কথাও বলেনি অনু। বসেছে একদম শুরুর সারিতে, যাতে অন্য কোনো দিকে মনোযোগ না দৌড় মারে ওর। 3য় ক্লাসের পর 4র্থ ক্লাসের বেলায় শোনা গেল সালাম স্যার আসেনি আজ। কোনো এক বিশেষ কারণে ঢাকায় গিয়েছেন তিনি। সেহেতু ওনার ক্লাসটা আজ হৈহুল্লোড় করেই পার হবে বোঝা গেল। রাত্রি ক্যালকুলাসের মোটা বইটা বন্ধ করে রাখল। অনুর ভাবক ভঙ্গিমায় এলোমেলো মুখটার পানে সূক্ষ্ম চোখে তাকিয়ে বলল, তোর ব্যাপারটা কি রে অনন্যা? কি এত ভাবছিস তুই? সেই তখন থেকে স্ট্যাচুর মতো বসে আছিস। ভাবনায় ডুবে থেকেই উত্তর দিল অনু। রাত্রি, তুই কি আশেপাশের খোঁজ খবর রাখছিস? আশেপাশের খোঁজ খবর মানে কিসের খবর রাখার কথা বলছিস তুই? অনু এবার পলক ফেলে তাকালো। খানিকটা চাপা সরে বলে উঠল, আওয়াজগুলো ঠিক ডান পাশ থেকে আসছে, তবে পেছনের সারি থেকে। বাম সাইডের নয়েজগুলো স্কিপ করে একটু শোনার চেষ্টা করলাম। বিনিময় রাত্রের কপালে ধীর হাজ পড়ল। শত শত কথাবার্তার মাঝে আলাদাভাবে কোনো গভীর আলোচনা শুনবার জন্য কানের উপর বেশ জোর খাটাতে হলো। অতপর রাত্রিও শুনতে সক্ষম হলো কিছু অস্পষ্ট কণ্ঠস্বর। মূলত অনু আর নিবিড়কে নিয়েই বসানো হয়েছে সমালোচনা সভা। তার থেকে কিছু বক্তব্য ভেসে আসছে। আরে সব ঢং বুঝিস না? সাদমান শাহরিয়ার নিবিড়ের বউ হয়েছে, ভাব হবে না? তাই তো প্রথম দিন থেকেই দেখ সামনের সিটে বসতে শুরু করেছে। আরে রাগ তো সেসব, আমার মাথায় তো এখনো ঢুকলো না ওই মেয়ের মাঝে এমন আছে কি। শুধু পারে তো বোকার মতো হাসতে, সেরকম আহামরি সুন্দরও না। আমাদের ভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে আছে, মিডিয়ার এত ফেমাস ফেমাস হিরোইন আছে, মডেল আছে, সেসব ছেড়ে কিনা ওর মতো একটা মেয়েকে বিয়ে করলো। নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা আছে। ঘাপলা বলতে কি বোঝাতে চাইছিস? নিবিড় তো সেদিন মিডিয়ার সামনেই বলল ওরা গোপনে বিয়ে করেছে। শুনেছি ওর ভাই আর নিবিড় নাকি বেস্ট বডি। আই এম শিওর কোনো না কোনো ভাবে বডি শো করেই নিজের জালে ফেলেছে। ব্যাস, এরপর আরো অনেক কথাই চলতে থাকলো। তার কিছু কানে এলো বা কিছু এলো না। সেসব কানে পৌঁছানো মাত্রই হাতের মুঠো শক্ত হয়ে এলো রাত্রির। অনুর বাম হাতটা চেপে ধরে জোরালো গলায় বলল, এরপরও কি আমাদের চুপ করে থাকা উচিত? অনু চল, এক্ষুনি নিবিড় ভাইয়াকে গিয়ে বলবো আমি। রাত্রি বেঞ্চ থেকে উঠতে নিয়েছিল সবে, তবে অনু চট করে হাত ধরে আটকে দিল তাকে। শান্ত থাকতে ইশারা করে বলল, রাত্রি থাম, এত অস্থির হোস না। ওদের যা বলার আমিই বলবো, এসবে ওনাকে ডাকতে হবে না। কিন্তু তুই। রাত্রিকে আর কিছু বলতে না দিয়ে পলক ছাপতেও অভয় নিল অনু। হেসে বলল, আমায় বিশ্বাস করিস না রাত্রি?
বিনিময়ে মাথাটা হালকা করে ঝাঁকালো রাত্রি। অনু হেসে ওকে বেঞ্চে বসিয়ে রেখেই পেছনে সেই আলোচনা সবার দিকে পা বাড়ালো। গোল হয়ে 4 জন মেয়ে বসিয়েছে সেই আলোচনা সভা। অনু যেতেই প্রত্যেকের মুখে তালা পড়ল। তাদের মাঝে একজন বিস্ময় ভরা চোখে চেয়ে জিজ্ঞেস করল, অনন্যা তুমি? বিনিময়ে চওড়া হাসিতে ঠোঁট রাঙালো অনু। পাশে রাখা চেয়ারটা টেনে তাদের কাছাকাছি বসে বসে উঠল। হ্যাঁ আমি। তা এত চমকাচ্ছ কেন তোমরা? তোমাদের সাথে বুঝি আসতে পারি না? না না, পারবে না কেন? অবশ্যই পারবে। বেশ, তা তোমাদের নামগুলো কাকে কি বলে ডাকবো? অনুর এমন বন্ধুসুলভ আচরণে বুকের ভেতরে জমা সন্দেহটা বোধহয় উধাও হলো তাদের। হাসি মুখে একে একে নিজেদের নাম বলে চলল। আমি শ্রুতি। আমি উর্মি। আমি রিয়া। আর ও রিনা। সবার নাম জেনে নেয়ার পর ছোট্ট করে শ্বাস ফেলল অনু। ব্রুচুলকে প্রশ্ন ছুড়ল, তা এক একজনের নাম তো মাশাআল্লাহ, মুখের ভাষা কেন নওজুবিল্লাহ। প্রায় সাথে সাথেই 4 জোড়া চোখ গোলাকার ধারণ করল। উত্তেজনা দমিয়ে রাখতে না পেরে বলে উঠল রিনা। এক্সকিউজ মি, কি বললে তুমি? বিনিময়ে বেশ রিল্যাক্স গলাতেই বলল অনু। বললাম যে লোকে বলে লম্বা মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে, কিন্তু তোমরা তো এতটা লম্বা নাও। তোমাদের বুদ্ধি ছিঁড়ে এমন কেন? নাকি সব সুবুদ্ধি মেকআপের পেছনে ঢুকিয়ে রেখেছো? এবার চেঁচে উঠল মিস শ্রুতি সুন্দরী। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে ভারী বিস্মিত গলায় বলল, হে ইউ, তুমি কি আমাদের ইনসাল্ট করছো? অপমান? না না না, তোমাদের অপমান করার ক্ষমতা আমার আছে নাকি? ওই যে কথায় আছে না, যাদের আত্মসম্মান নেই তাদের আবার কিসের অপমান? এবারের কথাটার পর সিট ছেড়ে উঠে পড়ল বাকি দুজনেই। এক একজনের মুখের অবস্থা অগ্নিশর্মা। মেয়েরা যে বেশ ভালো মতোই খেপেছে বুঝল অনু। তাদের মাঝে মিস রিনাকে অতিমাত্রায় রাগান্বিত বলে মনে হলো ওর। মেয়ে একেবারে আঙুল তুলে উঁচু গলায় বলে উঠল, লিসেন, তুমি কিন্তু আমাদের ঠান্ডা মাথায় অপমান করছো। আমাদের আত্মসম্মান নেই এ কথা বলার সাহস পেলে কোথায় তুমি? রিনার কথায় বড্ড অবাক হলো অনু। গালে হাত থেকে অবিশ্বাস্য গলায় বলল, সে কি, তোমাদের আত্মসম্মানও আছে নাকি? জানতাম না তো। যে মেয়েরা জোট হয়ে অন্য কোনো মেয়েদের বডি শেমিং করে তাদের আবার আত্মসম্মানও থাকে। ওয়াও, ইন্টারেস্টিং তো। অনুর কথায় যেন একে একে সকলের চোখে মুখেই খানিকটা ভয়ের ছায়া দেখা গেল। উর্মি ইশারায় রিনাকে চুপ থাকতে বলে খানিকটা ইতস্তত বোধ নিয়ে বলল, ও, তাহলে তুমি সব শুনতে পেয়েছো? শোনা বা না শোনাটা কি আদৌ ম্যাটার করে? আমি শুনলেও তোমরা বলতে, না শুনলেও তোমরা বলতে এবং নিজেদের চিপ মেন্টালিটির প্রমাণ দিতে। হে ইউ, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাদের মেন্টালিটি ঠিকই আছে, সত্যিই তো বলেছি আমরা। তোমার মধ্যে এমন কি আছে যার জন্য নিবিড় তোমায় এত সহজে বিয়ে করে নিল? প্রথম প্রথম তো ফিরেও তাকাতো না তোমার দিকে। উর্মির মানা কথা না শুনে নিচের ভেতরের কথাগুলো স্বীকার করায় বেশ সন্তুষ্ট হলো অনু। সামান্য গলাটা কেশে নিয়ে নিচের মাফলারটা খুলে রিনার উন্মুক্ত ঘাড়ে জড়িয়ে নিল। স্বাভাবিক গলায় বলল, শরীর দেখিয়ে যদি কোনো সৎ ছেলেকে পটিয়ে ফেলা যেত তবে সর্বপ্রথম এই তোমাদের মতো অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ানো মেয়েদের প্রেমেই পড়তেন উনি। বুঝলে রিনা? ও মাই গড, আমি তো খেয়ালই করিনি। তুমি তো দেখছি যার মাস্টার কপি। রিনা ইজ ইকুয়াল টু জরিনা খালা 2। ওয়াও, গ্রেট কানেকশন। এই সত্যি করে বলো তো, যারা কি তোমার বোনটোন লাগে নাকি? তোমাদের মাঝে তো চরম মিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষা করো। আর যারা আমাদের পেজটি এখনো লাইক ফলো করোনি, প্লিজ একটা লাইক করে দাও এবং ফলো করে রাখো পেজটি। তাহলে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।